আপনারা শুনছেন দ্য ডার্ক 18। নমস্কার, আমি অরিন্দম। আপনারা শুনছেন দ্য ডার্ক 18। আজ দ্য ডার্ক 18-এর বিশেষ নিবেদন, আজ সন্ধে 7টায়। রচনা সনৎ কুমার মিত্র। লেখক সনৎ কুমার মিত্র সম্পর্কে এখনও পর্যন্ত কোনো রকম কোনো তথ্য পাওয়া যায়নি। আজকের গল্পটি উত্থানপদ বিজলি সম্পাদিত সেরা ডাকাতের গল্প এই বইটি থেকে নেওয়া হয়েছে। প্রধান চরিত্রে গজপতি চক্রবর্তী, হাসিরাশি দেবী, রাজু মাস্তান, পুলিশ এবং বিশ্বনাথ। শুরু হচ্ছে আজ সন্ধে 7টায়। গজপতি চক্রবর্তী আর তার স্ত্রী ব্যাংকের লকার থেকে গহনা নিয়ে বাড়িতে ফিরে এসে দরজার তালা খুলে বাড়িতে ঢুকতে গিয়েই থমকে দাঁড়ালেন। গজপতি বাবুর এক হাতে তালা, অন্য হাতে চাবি। তার পেছনে তার স্ত্রী হাসিরাশি দেবী। তার হাতে ভ্যানিটি ব্যাগের ভেতরে গহনাগুলো রাখা আছে। গজপতিবাবু তালা খুলে একটি পা ঘরের মধ্যে দিতেই তার নজরে পড়ল এক টুকরো ছোট সাদা কাগজ। কাগজটি তুলে নিলেন তিনি। কাগজটিতে লাল কালি দিয়ে লেখা, আজ সন্ধে 7টায় আসব। শেষ শব্দটি 2-3 বার বোলানো হয়েছে, তবু অস্পষ্ট মনে হচ্ছে। আর কিছু লেখা নেই, কোনো সই নেই, কারোর নাম নেই। লেখার শেষে 2-3 বার ঘষে কিছু একটা আঁকার চেষ্টা করেছে, অথবা লেখার চেষ্টা করেছে, তা ঠিক বোঝা যাচ্ছে না। গজপতিবাবুর মনে হলো একটি ছোরা আঁকা আছে আর 2-3 ফোঁটা রক্ত। কাগজটা কে দিয়েছে, কেন দিয়েছে, কখন দিয়েছে, কে আসবে, কেন আসবে, এইসব হাজার প্রশ্ন গজপতিবাবুর মাথায় কিলবিল করতে লাগলো। গজপতিবাবু কাগজটি আবার পড়লেন। লাল কালিতে বেশ পরিষ্কার মুক্তাক্ষরে অথবা রক্তাক্ষরে লেখা রয়েছে, আজ সন্ধে 7টায় আসব। গজপতিবাবু ভালো করে বোঝার চেষ্টা করলেন এই কথার অন্তর্নিহিত অর্থ কি হতে পারে। আর তখনই তার মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা আশঙ্কা ঝলসে উঠল। কোনো সমাজবিরোধী নাকি কোনো ডাকাত? তিনি এবং তার স্ত্রী যে আজ ব্যাংকের লকার থেকে গহনা তুলে এনেছেন, কেউ কি তা জেনেছে বা লক্ষ্য করেছে? তার ফলেই কি এই লাল চিঠি? তিনি ঠিক করলেন স্থানীয় থানায় গিয়ে সমস্ত জানাবেন। সাবধানের মার নেই। তার স্ত্রীকে বললেন, আমি একটু থানা থেকে ঘুরে আসছি। তার স্ত্রী হাসিরাশি দেবীর বুদ্ধি আরো প্রখর। তিনি বললেন, না, থানায় যেতে হবে না, তুমি বরং ফোন করে সমস্ত কিছু জানাও। গজপতিবাবু স্ত্রীর বুদ্ধির তারিফ করে থানায় ফোন করে সমস্ত কিছু বললেন। থানার বড়বাবু গজপতিবাবুকে আশ্বাস দিলেন, কোনো ভয় নেই, বিকেল 5টা থেকে 4 জন সাদা পোশাকের পুলিশ আপনার বাড়ির চারিদিকে পাহারা দেবে। থানার বড়বাবু গজপতিবাবুকে এই টিপস জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বললেন, একটা ডাকাতের দল গত 1 মাসের মধ্যে এরকম ডাকাতি 3টে বাড়িতে করেছে। একটা বাড়িতে বাড়ির মালিককে ভোজালে দিয়ে মারাত্মকভাবে জখম করেছে। এদের কিছুতেই ধরা যাচ্ছে না, এদের সাহস খুব বেড়ে গেছে। আপনাকে এই সংবাদ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এদের ধরবই। ধন্যবাদ জানাতে গিয়ে থানার বড়বাবু গজপতিবাবুকে যা বললেন তাতে গজপতিবাবুর বুকের মধ্যে
কিরকম একটা ব্যথা শুরু হয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল। তিনি এক গ্লাস জল খেলেন। তার কানের কাছে একটা ফাটার রেকর্ড অনবরত বাজতে লাগলো। ডাকাত দল একটা বাড়িতে বাড়ির মালিককে ভোজালি দিয়ে মারাত্মকভাবে জখম করেছে। তার আশঙ্কা হলো তাকেও আজ সন্ধে 7টায় সেই ডাকাত দল ভোজালি দিয়ে খুন করে গয়নাগুলো নিয়ে পালাবে। না, আত্মরক্ষার একটা ব্যবস্থা করতেই হবে। এই চিন্তাটা যেই মাথায় এলো, গজপতিবাবু আর দেরি না করে পাড়ার রাজু মস্তানের কাছে ছুটলেন। অথচ রাজু মস্তান জিজ্ঞাসা করল, মেসোমশাই, বিকেল 5টা থেকে রাত 8টা আমাকে কি করতে হবে? তখন গজপতিবাবু আমতা আমতা করে বললেন, না মানে ওই সময় একটা পাওনাদার আসবে আমার কাছে, কিন্তু যদি সে আমার গায়ে হাত তোলে তখন তুমি তাদের বাড়ির বাইরে বার করে দেবে। রাজু তাকে আশ্বাস দিয়ে বলল, কিন্তু মেসোমশাই, আমার রেট 500 টাকা, আর সেটা আগাম দিতে হবে। গজপতিবাবু তাতেই রাজি হলেন। টাকা আগাম দিয়ে রাজুকে ঠিক করে বাড়িতে এসে ভাবতে লাগলেন আর কি কি ব্যবস্থা নেওয়া উচিত। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তে লাফিয়ে উঠলেন। ইউরেকা! তিনি স্ত্রীকে ডেকে বললেন, শিগগির গয়নাগুলো দাও। আরে গয়নাগুলো নিয়ে কি করবে? জীবনের নিরাপত্তা আগে না গয়না আগে? তুমি শিগগির গয়নাগুলো দাও, ওগুলো ব্যাংকে রেখে আসি। গজপতিবাবুর স্ত্রী অনিচ্ছা সত্ত্বেও গয়নাগুলো এনে দিলেন। গজপতিবাবু 2টো বাজার আগে ব্যাংকে পৌঁছে গয়নাগুলো আবার লকারে রেখে বাড়িতে ফিরে এলেন। এবার মনে বেশ একটা শান্তি পেলেন। যাক, অন্তত মূল্যবান গহনাগুলো তো আর ডাকাত দল আজ সন্ধে 7টায় নিতে পারবে না। গজপতিবাবু ঠিক করলেন এবার নাওয়া খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবেন। সকাল 11টা থেকে 2টো পর্যন্ত খুব টেনশনে গেছে। বিকেল 5টা বাজতেই রাজু এসে পিস্তল নাচিয়ে জিজ্ঞাসা করল, মেসোমশাই, কোথায় পজিশন নেব? পিস্তল দেখে গজপতিবাবু বললেন, না বাবা, না, গুলি টুলি ছুটতে হবে না। তুমি এখানেই বসে থাকো, মানে আমার কাছে থাকো। বিপদ বুঝলে আমি তোমাকে বলবো। সময় কাটছে। 6টা বাজলো, 6:30 বাজলো, 6:45 বাজলো। গজপতিবাবু একবার চারিদিকে দেখে এলেন। হ্যাঁ, পুলিশের লোক এসে গেছে। তবু তার বুকের মধ্যে ধড়াস ধড়াস করতে লাগলো। 7টা বাজতে 3 মিনিট বাকি আছে। গজপতিবাবু আর ঘড়ির দিকে তাকাতে পারছেন না। শত্রু যেন ঘড়ির কাঁটার পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে আসছে। রাজু তার কাছে বসে আছে, বাইরে পুলিশের লোক রয়েছে। তবু গজপতিবাবু চোখ বুজে দুর্গা নাম জপতে শুরু করলেন। হঠাৎ একটা গাড়ি এসে গজপতিবাবুর বাড়ির সামনে থামল। গাড়ি থামার শব্দ শুনেই গজপতিবাবু চোখ বন্ধ রেখেই রাজুর হাত চেপে ধরলেন। রাজু, কটা গাড়ি এসেছে? মেসোমশাই, একটা অ্যাম্বাসেডার গাড়ি এসেছে, রাজু একাই উড়িয়ে দেবে। হাতটা ছাড়ুন তো, পিস্তলটা বার করতে দিন। বাবা রাজু, দুম করে গুলি ছুটবে না, আগে দেখে নাও কজন এসছে। মেসোমশাই, মাত্র 2 জন, একজন ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা। রাজুর শেষ কথাটা শুনে গজপতিবাবুর বুকের ব্যথাটা কমে গেল, নিঃশ্বাসের গতি স্বাভাবিক হলো। তিনি চোখ খুলে দেখার চেষ্টা করলেন এবং দেখেই লাফিয়ে উঠলেন। আরে বিশ্বনাথ, তুমি? বিশ্বনাথ ওরফে বিশু, অর্থাৎ গজপতিবাবুর একমাত্র শ্যালককে দেখে গজপতিবাবু চিৎকার করে উঠলেন।
হ্যাঁ গো, দেখো কে এসেছে। গজপতি বাবুর স্ত্রী ছুটে এসে ভাইকে দেখে একগাল হেসে বললেন, তুই হঠাৎ? কেন, আমার চিঠি পাসনি? চিঠি? আজ সকালেই এসেছিলাম, তোদের কাউকেই বাড়িতে পেলাম না। দরজায় তালা ঝুলছে দেখে পাশের বাড়িতে জিজ্ঞেস করলাম। পাশের বাড়ির ভদ্রলোক বললেন তিনি তোদের আধ ঘন্টা আগেই বাড়িতেই দেখেছিলেন, কিন্তু তোরা কোথায় গেছিস বলতে পারল না। তখন একটা কাগজে গিন্নির লাল লিপস্টিক দিয়ে কোনো রকমে লিখলাম আজ সন্ধে 7টায় আসবো। এইটুকু লেখার পরে দেখলাম আর লেখা যাচ্ছে না। অনেক ঘষে নামটা লেখার চেষ্টা করলাম, তাও লেখা গেল না। শেষে রাগ করে কাগজটা তোদের দরজার ফাঁক দিয়ে গলিয়ে দিয়ে আমি ফিরে গেলাম। গজপতিবাবুর গলায় কথাগুলো আটকে গেল। তুমি লিখেছিলে ওই লাল কালির চিঠি? এ কথা আগে জানলে? গজপতিবাবু খুশিতে নাচতে লাগলেন। বাবা রাজু, তুমি এসো বাবা, তোমাকে আর 8টা পর্যন্ত থাকতে হবে না। হ্যাঁ গো, চা করো, গলা শুকিয়ে গেছে। এবার একটু আরাম করে চা খাই। শুনছিলেন আজ সন্ধে 7টায়, রচনা সনৎ কুমার মিত্র, হাসি রাশি দেবীর চরিত্রে স্বাগতা মণ্ডল মল্লিক, গল্প পাঠে ও অন্যান্য সমস্ত চরিত্রে এবং পরিকল্পনা ও পরিচালনা, সাউন্ড এফেক্ট, গ্রাফিক ডিজাইন, শব্দগ্রহণ ও এডিটিংয়ে আমি অরিন্দম। আরও একটি রোমাঞ্চকর গল্প শীঘ্রই অপেক্ষা করছে আপনার জন্য। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।